কমপ্লিট দ্য সেন্টেন্সের আজকের রুলে আমরা দেখব কয়েকটা খুব গুরুত্বপূর্ণ রুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। কমপ্লিট দ্য সেন্টেন্সে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন সময়ে যে স্কুলগুলোতে যে কমপ্লিট দ্য সেন্টেন্সগুলো পড়েছে সেখানে কোন রুলের কোন ধরনের আইটেমগুলো পড়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলবো। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে ট্যাগ করছে হচ্ছে ইট ম্যাটার্স লিটিল টু মি ওয়েদার। তো ইট ম্যাটার্স লিটিল টু মি, এটা আমার কাছে একটা সামান্য ব্যাপার বা ছোটোখাটো একটা ব্যাপার। এখানে আমরা একটা কানেক্টর দেখতে পাচ্ছি ওয়েদার। যদি কমপ্লিট দ্য সেন্টেন্সে এরকম কানেক্টর বাক্যের মাঝখানে থাকে তাহলে আমরা সেই কমপ্লিট দ্য সেন্টেন্সগুলোকে কীভাবে কমপ্লিট করব। তো আমরা জানি যে ওয়েদারের পরে সাধারণত অর যুক্ত করে ফ্রেজটাকে কমপ্লিট করতে হয়, আর ওয়েদার হচ্ছে একটা কানেক্টর। তো এই কানেক্টরের পরে আমরা অর যুক্ত করে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ এখানে যোগ করব। ইট ম্যাটার্স টু মি, ইট ম্যাটার্স লিটিল টু মি, এটা আমার কাছে খুব সামান্য ব্যাপার। ওয়েদার ইউ লাভ মি অর নট, এইটা দিয়ে আমরা মোটামুটি এটা পূরণ করতে পারি বা এটা কমপ্লিট করতে পারি সেন্টেন্সটা। কি এখন রুলটা হয়েছে কি, যদি প্রথম অংশে ওয়েদার থাকে তাহলে দ্বিতীয় অংশে আমাকে অর ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা দেখেই বুঝতে পারছি ইট ম্যাটার্স লিটিল টু মি, এটা আমার কাছে খুব সামান্য ব্যাপার, তুচ্ছ ঘটনা। ওয়েদার ইউ লাভ মি অর নট, অর্থাৎ ওয়েদার থাকলে তার পরবর্তীতে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে হচ্ছে ভার্ব প্লাস অর প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এরকম একটা রুল অ্যাপ্লাই করে আমরা এটা কমপ্লিট করতে পারি। তাহলে এখানে বেসিক যে কনফ্লিক্ট, যে বেসিক যে প্রবলেম সেটা ছিল ওয়েদার। ওয়েদারের পরে আমরা কী ব্যবহার করব, অর, ওয়েদার অর। আচ্ছা, এই অ্যান্সারটা না লিখেও আমরা অন্য কি উত্তর এখানে লিখতে পারতাম, যে ইট ম্যাটার্স লিটিল টু মি ওয়েদার ইউ কাম অর নট। যদি আমরা এরকম লিখতাম যে ওয়েদার ইউ কাম অর নট, তাহলে হয়তো আমরা কমপ্লিট দ্য সেন্টেন্সের একটা কোশ্চেনের জন্য বিভিন্ন ধরনের অ্যান্সার লিখতে পারবো, কিন্তু অ্যান্সারটাকে আমাদের স্ট্রাকচার অনুযায়ী হইতে হবে, একটা রুল অনুসারে হতে হবে। তাহলে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে ওয়েদার যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমাদের অর ব্যবহার করতে হবে। ওয়েদার অর, ওয়েদারের সাথে অর যুক্ত করে ক্লজটাকে পরিপূর্ণ করতে হবে, বাক্যটাকে কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, যদি কোনো কমপ্লিট দ্য সেন্টেন্সের কোশ্চেনের মধ্যে অ্যাজ ইফ থাকে, কি থাকে, অ্যাজ ইফ। অ্যাজ ইফ হচ্ছে একটা কানেক্টর, হি প্রিটেন্ডস, সে ভান করে, তাহলে এটা একটা ক্লজ। তো অ্যাজ ইফ এখানে একটা কানেক্টরের মতো ব্যবহার করা হয়েছে, অ্যাজ ইফ মানে যেন। অ্যাজ ইফ শব্দটার মানে কি, যেন। আমরা বাংলা এরকম ধরনের শব্দ প্রায় বলে থাকি যে সে কথা বলতেছে যেন সে পাগল হয়ে গেছে, সে কাজ করতেছে যেন সে খোঁড়া হয়ে গেছে, এরকম ধরনের কথাগুলো আমরা বাংলায় প্রায় ব্যবহার করি। তো অ্যাজ ইফ যদি থাকে তাহলে তারপরে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে একটা প্রিন্সিপাল ভার্বের দ্বিতীয় রূপ বসাবো অথবা ভার্বের দ্বিতীয় রূপ বসাবো এবং পরবর্তীতে সেই ভার্বের একটা অবজেক্ট দিব, তারপরে এক্সটেনশন আমি যোগ করলেও পারি নাও পারি। তো হি প্রিটেন্ডস, সে ভান করে আছে, যেন, অ্যাজ ইফ, যেন। যদি আমরা এখানে উত্তরটা লিখি সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট। এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকে আমরা চেষ্টা করব সেই সাবজেক্টটাই আবার ব্যবহার করে বাক্যটাকে কমপ্লিট করার জন্য। ভার্বের দ্বিতীয় রূপ ওয়ার, হি ওয়ার, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে ভান করেছিল যেন, হি ওয়ার, যেন সে ছিল ব্লাইন্ড, ব্লাইন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, অ্যাজ ইফ থাকলেই কি হি ওয়ার ব্লাইন্ড দেবো? ব্যাপারটা এরকম না। অ্যাজ ইফ থাকলে তার পরবর্তীতে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করবো, একটা ভার্বের দ্বিতীয় রূপ, তার অবজেক্ট। এখানে আমি লিখেছি যে হি ওয়ার ব্লাইন্ড, সে ভান করেছিল যেন সে ছিল অন্ধ। এখন হি ওয়ার ব্লাইন্ড না লিখে যদি আমরা লিখতাম যে হি নিউ এভরিথিং,
তবু ব্যাপারটা হইতো যদি বলতাম যে সাবজেক্ট হি ভার্বের দ্বিতীয় রূপ, নিউ অবজেক্ট এভরিথিং। যদি আমরা এই উত্তরটা লিখতাম তাহলেও বাক্যটা কমপ্লিট হইতো। এখন আমি কোন উত্তরটা লিখব সেটা এখানে ক্রিয়েটিভিটির ব্যাপার, এখানে সেটা আমাকে নিজে নিজেই তৈরি করতে হবে যে এখানে কোন উত্তরটা লিখলে হবে। কিন্তু এই স্ট্রাকচারে যাইতে হবে যে যদি অ্যাজ ইফ থাকে তাহলে আমাদের পরবর্তীতে সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে সি নাম্বারে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে বাক্যের শুরুতে ইফ ব্যবহার করা হয়েছে। ইফ বাক্যের শুরুতে ইফ ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে বাক্যের শুরুতেই যদি ইফ থাকে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের একটা এক্সাম্পল। এখন আমাকে খেয়াল করতে হবে যে এটা কোন কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল না থার্ড কন্ডিশনাল। তো আমরা জানি ইফের পরে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের পরে যদি V2 থাকে, ভার্বের দ্বিতীয় রূপ থাকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, উইংস মানে হচ্ছে পাখা, অফ এ বার্ড একটা পাখির। ইফ আই হ্যাড যদি আমার থাকতো, দ্য উইংস অফ এ বার্ড একটা পাখির মতো ডানা, যদি আমার একটা পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ। তো আমাদের এখানে সূত্রটা কি? যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকে তাহলে পরবর্তীতে আমরা লিখব সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরকম ধরনের শব্দ ব্যবহার করব। তো উড হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট ইউজড একটা ওয়ার্ড, যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকলে, অর্থাৎ যদি এটা সেকেন্ড কন্ডিশনালে থাকে তাহলে সেই বাক্যটিকে কমপ্লিট করতে হলে আমাদের পরবর্তী অংশে সাবজেক্ট উড প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথমে আমি এখানে একটা সাবজেক্ট বসাবো, তারপরে উড শব্দটা লিখবো, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে তারপরে মূল প্রিন্সিপাল ভার্ব এর প্রথম রূপ বসাবো, যে কোনো একটা ভার্বের প্রথম রূপ বসাবো অর্থ অনুসারে, তারপরে সেই ভার্বের একটা অবজেক্ট দিব। এখন কথা হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে আমি বলছি যে প্রথমে যে সাবজেক্টটা ব্যবহার করা হয় সেই সাবজেক্টটা যদি আমরা আবার ব্যবহার করি তাহলে সুবিধা হবে। আই, তাহলে উড, সাবজেক্ট দিলাম আই, এবার উড, আই উড, মূল ভার্বের প্রথম রূপ, আই উড ফ্লাই। আই উড, যদি আমি এখানে আই উড ফ্লাই পর্যন্তও রাখি তবুও অ্যান্সারটা কারেক্ট হবে, ঠিক আছে। কিন্তু আমি লিখেছি যে অবজেক্ট দিলে বাক্যটা আরও বেশি শ্রুতিমধুর, আরও বেশি সুন্দর হবে। তাহলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে রুলটা কি? যদি ই প্লাস সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে, বুঝবো কি করে সেকেন্ড কন্ডিশনাল? ইফ থাকবে, তারপরে ভার্বের দ্বিতীয় রূপ থাকবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ থাকলে বুঝবো হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল। যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট উড, ভার্ব অন প্লাস অবজেক্ট, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কিন্তু আমি যে ভার্বটা এখানে ব্যবহার করব সেটা সেই ভার্বের অর্থের সঙ্গে প্রথম অংশের যে ভার্ব বা যে অর্থটা তার একটা ম্যাচিং হতে হবে, একটা সাদৃশ্যতা থাকতে হবে। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতাম। যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতাম। এটাই হচ্ছে রুল। আমরা এই রুলে এটাকে কমপ্লিট করতে পারো। তাহলে তোমরা যদি এখন পরীক্ষায় দেখো যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, তোমরা আমার হ্যাড দেখে মনে করো না যে এটা থার্ড কন্ডিশনাল, এখানে কিন্তু হ্যাড ভার্বের দ্বিতীয় রূপ হিসেবে বসেছে, এটা সেকেন্ড কন্ডিশনাল। হ্যাডের পরে যদি এখানে অন্য একটা মূল ভার্বের তৃতীয় রূপ থাকতো তাহলে আমরা এটা থার্ড কন্ডিশনাল বা অন্য কিছুতে অ্যাপ্লাই করতাম। পরবর্তীতে আমরা দেখি ডি নাম্বারের কোশ্চেনটা এখানে কি আছে। ডি নাম্বারে দেখতে পাচ্ছি টেক ইউর আমব্রেলা লেস্ট। ডি নম্বরে কি রয়েছে? টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নেও, লেস্ট। এখানে লেস্ট শব্দটির মানে হচ্ছে নইলে, হ্যাঁ নইলে বা না হলে কি হবে এরকম। তো যদি বাক্যের মধ্যে লেস্ট থাকে, অর্থাৎ
যদি লেস থাকে তাহলে আমরা সেই বাক্যটাকে কিভাবে পূরণ করব, সাবজেক্ট দিব, তারপরে হচ্ছে শুড, সাবজেক্ট শুড প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, এই হচ্ছে সূত্র। তাহলে লেস থাকলে আমরা পরবর্তী অংশে, বাক্যে যদি লেস থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট শুড প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তাহলে কি আছে, টেক ইওর আমব্রেলা, তোমার ছাতাটা নেওয়া, নইলে ইউ শুড, তাহলে সাবজেক্ট দেব আমরা এখানে ইউ শুড, you should fall in problem, এখন কথা হচ্ছে যে আমরা সাবজেক্ট ইউ ব্যবহার করলাম, শুড ব্যবহার করলাম, মূল ভার্বের প্রথম রূপ ফল, তার একটা অবজেক্ট দিলাম, ইন প্রবলেম। এখন এই উত্তরটাই কি রাইট, না এখানে অন্য কোনো উত্তর দিলেও হয়তো, কিন্তু আমি যে উত্তরই লিখি আমাকে কিন্তু এই প্যাটার্নটা অনুসরণ করতে হবে। যেহেতু বাক্যের মধ্যে লেস্ট শব্দটা খুঁজে পেয়েছি আমরা, লেস্ট লেস্ট এই শব্দটা থাকলে টেক ইউর আমব্রেলা লেস্ট ইউ শুড ফল ইন প্রবলেম, তোমার আমব্রেলাটা তোমার সঙ্গে নাও, নইলে তুমি কোনো একটা সমস্যায় পড়তে পারো। তাহলে লেস থাকলে পরবর্তীতে কি, সাবজেক্ট শুড ভার্ব অন প্লাস অবজেক্ট। এরপরে এই নাম্বারটা আমরা একটু দেখি, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যেই মাত্র সে স্কুলে যাওয়া আরম্ভ করলো, হার্ডলি যখনই, হ্যাড হি স্টার্টেড সে শুরু করেছিল ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য। অর্থাৎ যখন এই হার্ডলি শব্দটা বাক্যের মধ্যে বসে, আমরা জানি যে সেই বাক্যটার অ্যান্সার করতে গেলে, অর্থাৎ সেই কমপ্লিট সেন্টেন্সটির অ্যান্সার করতে গেলে পরবর্তী অংশে আমাদের হোয়েন বসাতে হবে। পরবর্তী অংশে আমরা হোয়েন বসাবো, তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো এবং সেই একটা ভার্বের দ্বিতীয় রূপ বসাবো, প্লাস সেই ভার্বের একটা অবজেক্ট ব্যবহার করবো। রুলটা কি, হার্ডলি থাকে, যদি হার্ডলি থাকে তাহলে আমরা পরবর্তী অংশে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস হচ্ছে অবজেক্ট। এখন কথা হচ্ছে যে হার্ডলি শব্দটার মানে হচ্ছে যেই মাত্র, যখনই। এই প্যাটার্নটা এরকম জায়গায় আমরা ব্যবহার করি যে একটি কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কাজ শুরু হয়েছে, এরকম সিকোয়েন্স যখন আসে তখন আমরা এই ধরনের প্যাটার্ন ব্যবহার করি। হার্ডলি হোয়েন, ওয়েদার অর, হার্ডলি হোয়েন, এরকম ধরনের কিছু প্যাটার্ন আমরা ইউজ করবো। তাহলে হার্ডলি থাকলে কি করবো, হোয়েন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। হার্ডলি, পুরো বাক্যটার অর্থ কী হয়েছে, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যেই মাত্র সে স্কুলে যাওয়া আরম্ভ করলো, হোয়েন, তাহলে এখানে কি লিখবো, হোয়েন, হোয়েন, হোয়েন দিছি। এবার হচ্ছে সাবজেক্ট, when the bell rang। এই কোশ্চেনটার আমরা যদি অন্য কোনো উত্তর লিখতে যাই ঠিক তাহলেও আমাদের এই প্যাটার্নেও লিখতে হবে। ধরে নাও যে আমরা এই উত্তরটা লিখতে চাই না, দ্য বেল র্যাং, এই শব্দটা আমরা জানি না যে র্যাং মানে কি, আমরা অন্য কিছু লিখতে চাই। অন্য কিছু লিখতে গেলেও আমরা কি করতে হবে, এই প্যাটার্নটা ইউজ করতে হবে। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, when he came there, যখনই সে স্কুলে যাওয়ার জন্য আরম্ভ করলো বা যাওয়া আরম্ভ করলো তখনই সে সেখানে এসেছিল। এখন আমার ইচ্ছা যে আমি কোন উত্তরটা লিখব, কিন্তু রুলটা হচ্ছে যে আমাকে এই প্যাটার্ন মানতে হবে। হোয়েন দিতে হবে, হার্ডলির জন্য হোয়েন দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, মূল ভার্বের দ্বিতীয় রূপ দিতে হবে, তাহলে অবজেক্ট দিতে হবে, তাহলেই আমার অ্যান্সারটা কারেক্ট হইতে হবে। আর আরেকটা শর্ত কি বললাম, যে দুই অংশের, অর্থাৎ এইটুকু ছিল হচ্ছে আমার প্রথম অংশ, আর এখন আমি দিয়েছি এই অংশটুকু, এই হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের অর্থের সাথে একটা সামঞ্জস্যতা হবে, অর্থাৎ দুটো অংশকে আমি যখন
একসাথে অর্থ করব তাহলে একটা পরিপূর্ণ অর্থ ক্রিয়েট করবে। যদি পরিপূর্ণ অর্থ ক্রিয়েট না করে তাহলে উত্তরটা সঠিক হবে না। যদিও গ্রামাটিক্যালি সঠিক হইলেও আমাদের অর্থের দিকটা একটু বিবেচনা করতে হবে, তাহলে অ্যান্সারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে।